15ই আগস্ট। পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল। সেটাকে আমি 100-র উপরে বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। কিন্তু একবারেই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো যে আমার সেই ধারণা প্রায় পাল্টে গেল। দুপুরবেলা সবে মাত্র আমি স্কুল থেকে ফিরেছি। মা রেকাবিতে মোহনভোগ এনে দিয়েছেন। ঠিক সেই সময় ময়নাটা হঠাৎ চেঁচিয়ে উঠল, আমরা কোনো কম্পন টের পাইনি, কিন্তু পরের দিন কাগজে বেরোলো সিসমোগ্রাফ যন্ত্রে সত্যিই নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে। কিন্তু অন্যান্য 5 রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা করা হয়নি। আর একটা কারণ অবশ্যই আমার বিড়াল নিউটন পাখি পছন্দ করে না, আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতে মন চায় না। তবে সম্প্রতি বয়সের জন্যই বোধহয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়েছে। সেই কারণেই আমার ল্যাবরেটরিতে আবার কাক, চড়ুই, শালিক ঢুকতে আরম্ভ করেছে। আমি সকালে তাদের খেতে দিই। সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগেই আমার জানালার বাইরে জটলা করে। প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর। একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলে স্তম্ভিত হতে হয়। একজন মানুষকে যদি কিছু খড়কুটো দিয়ে ওরকম একটা বাসা তৈরি করতে বলা হয়, আমার বিশ্বাস সে কাজটা সে আদৌ করতে পারবে না। আর যদিও বা পারে, তবে মাসখানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে। অস্ট্রেলিয়াতে ম্যালিফাউল বলে একরকম পাখি আছে যারা মাটিতে বাসা করে। বালি, মাটি আর উদ্ভিজ দিয়ে তৈরি একটা ঢিবি, আর তার ভিতরে ঢোকার জন্য একটা গর্ত। ডিম পাড়ে বাসার ভিতরে, কিন্তু সেই ডিমে তা দেয় না। অথচ উত্তাপ না হলে তো ডিম ফুটে বাচ্চা বেরোবে না। উপায় কি? উপায় হলো এই যে ম্যালিফাউল কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটে স্থির রাখে। বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন। আরও রহস্য আছে। গ্রিব নামক এক ধরনের পাখি নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদেরও খাওয়ায়। কেন তা কেউ জানে না। আবার এই একই গ্রিব পাখি জলে ভাসমান অবস্থায় যদি কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পায়, তবে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বের করে দেয়। ফলে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যায়, আর তখন সে গলা অবধি জলে ডুবে ভেসে থাকে। অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা এইসব তো আছেই। এই কারণে কিছুদিন থেকে যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা, ঈগল বাজের শিকার করার দক্ষতা, শকুনের ঘ্রাণ শক্তি এইসব নিয়ে ভাবছি। পাখির পিছনে কিছুটা চিন্তা ও সময় দেওয়া দরকার। তার সহজাত বুদ্ধির বাইরে তাকে কতদূর পর্যন্ত নতুন জিনিস শেখানো যায়? মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যায় কি? এমন কোনো যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে এই কাজটা করা যাবে? 20 সেপ্টেম্বর। আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে। আমি সহজ পথে বিশ্বাসী। আমার যন্ত্র তাই হবে জলের মতো সহজ। 2টি অংশে হবে এই যন্ত্র। একটি হবে খাঁচার মতো, পাখি থাকবে সেই খাঁচার মধ্যে। খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশের। এই অংশ থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। এই 1 মাস আমার ল্যাবরেটরির জানলা দিয়ে খাদ্যের লোভে যেসব পাখি ঢুকেছে তাদের আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি। কাক, চড়ুই, শালিক ছাড়া পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুলিও মাঝে মাঝে আসে। সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি আমার দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। সেটা একটা কাক। দাঁড় কাক নয়, সাধারণ কাক। কাকটা আমার চেনা হয়ে গেছে। ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে, সেটা থেকে চেনা যায়। তাছাড়া হাবভাবও অন্য কাকের চেয়ে আলাদা। ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের উপরে আঁচড় কাটতে আর কোনো পাখিকে দেখিনি। কাল তো একটা ঘটনায় রীতিমতো হকচকিয়ে গেছি।
আমি আমার যন্ত্র তৈরির কাজ করছি। হঠাৎ একটা খচখচ শব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখি কাকটা একটা আধখোলা দেশলাইয়ের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা কাঠি বার করে তার মাথাটা বাক্সের পাশটায় ঘষছে। আমি বাধ্য হয়ে হুস হুস শব্দ করে কাকটাকে সরালাম। কাকটা তখন উড়ে গিয়ে জানালায় বসলো, তারপরে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ বার করলো, যার সঙ্গে কাকের স্বাভাবিক কা কা শব্দের কোনো মিল নেই। হঠাৎ শুনে মনে হবে যেন কাকটা বুঝি হাসছে। যেরকম চালাক পাখি, আমার পরীক্ষার জন্য একে ব্যবহার করতে পারলেই সবচেয়ে ভালো হয়। 27শে সেপ্টেম্বর। আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। কাকটা সকালেই আমার ঘরে ঢুকে পাউরুটি খেয়ে এই জানলা ওই জানলা লাফিয়ে বেড়াচ্ছিল। যন্ত্রটা টেবিলের উপরে রেখে যেই তার দরজা খুলে দিলাম, অমনি কাকটা দিব্যি লাফাতে লাফাতে এসে তার ভিতরে ঢুকে পড়ল। এর থেকে বোঝা যায় কাকটার শেখার আগ্রহ প্রবল। প্রথমে কিছুটা ভাষা জ্ঞান হওয়া দরকার, না হলে আমার কথা বুঝতে পারবে না। তাই সহজ বাংলা ভাষা দিয়েই শুরু করছি। আমাকে বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না। শেখাবার বিষয়গুলো আগে থেকেই রেকর্ড করা আছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিষয়, প্রত্যেকটার আলাদা নম্বর। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যায়। কাকের মতো ছটফটে পাখির পক্ষে এটা যে কত অস্বাভাবিক তা তো বুঝতেই পারছি। নভেম্বর মাসে চিলির রাজধানী স্যান্টিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স আছে। আমার বন্ধু রুফুস গ্রিনফিল্ডকে মিনেসোটাতে একটা চিঠি লিখে দিয়েছি। যদি আমার এই কাক বন্ধুটা সত্যিই মানুষের বুদ্ধির কিছুটা আয়ত্ত করতে পারে, তাহলে ওকে সঙ্গে নিয়ে গিয়ে সম্মেলনে ডেমনস্ট্রেশন সহ একটা বক্তৃতা দেওয়া যাবে। 4 অক্টোবর। কর্ভাস হলো কাকজাতীয় পাখির ল্যাটিন নাম। আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি। নাম ধরে ডাকলে প্রথম দিকে সে আমার দিকে ফিরে ফিরে চাইতো, এখন দেখছি গলা দিয়ে শব্দ করে উত্তর দেয়। এই প্রথম একটা কাককে কা না বলে কি বলতে শুনছি, তবে কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না। অর্থাৎ কর্ভাসকে দিয়ে কথা বলানো সম্ভব হবে না। তার বুদ্ধির পরিচয় তার কাজেই প্রকাশ পাবে। কর্ভাস এখন ইংরাজি শিখছে। বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটার প্রয়োজন হবে। ওর ট্রেনিংয়ের সময় সকাল 8টা থেকে 9টা। দিনের বাকি সময়টা সে আমার ঘরের আশেপাশেই ঘোরাফেরা করে। সন্ধে হলে রোজই উড়ে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। আমার বিড়াল নিউটনকে দেখছি কর্ভাসকে দিব্যি মেনে নিয়েছে। আজকের এই ঘটনায় ওদের সম্পর্ক বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না। দুপুরে নিউটন আমার আরাম কেদারার পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। কর্ভাস কোথায় যেন উধাও। আমি খাতায় নোট লিখছি। হঠাৎ ডানার ছটপটানি শুনে জানালার দিকে চেয়ে দেখি কর্ভাস ঘরে ঢুকেছে। তার ঠোঁটে একটি সদ্য কাটা মাছের টুকরো। সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিল। তারপরে আবার জানালায় গিয়ে বসে, ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। রুফুস গ্রিনফিল্ড আমার চিঠির উত্তর দিয়েছে। সে লিখেছে, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নিমন্ত্রণে পাঠানোর বন্দোবস্ত করছে। আমি যেন অবশ্যই কাক সমেত যথা সময়ে স্যান্টিয়াগোতে গিয়ে হাজির হই। 20 অক্টোবর। 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস। কর্ভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরাজি কথা আর সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের উপরে ফেলে দিতে হয়। কর্ভাস তার উপরে দাঁড়িয়ে লিখে। ও নিজের নামও ইংরাজিতে লিখছে, CORVUS। সহজ যোগ বিয়োগ করতে পারছে। ইংল্যান্ডের রাজধানী কি জিজ্ঞেস করলে লিখতে পারছে। আমার পদবিও লিখতে পারে। 3 দিন আগে মাস বার তারিখ শিখিয়েছিলাম। আজকে কী বার জিজ্ঞেস করতে সে পরিষ্কার অক্ষরে লিখল FRIDAY।
করভাসের খাওয়ার ব্যাপারেও বুদ্ধির পরিচয় পেলাম। আজ একটা পাত্রে রুটির টোস্টের টুকরো আর আরেকটাতে পেয়ারার জেলি রেখেছিলাম। দেখলাম রুটির টুকরোগুলো মুখে দেওয়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে জেলি মাখিয়ে নিচ্ছে। 22শে অক্টোবর। করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার প্রমাণ আজ পেলাম। দুপুরে হঠাৎ প্রবল বৃষ্টি আর বিদ্যুৎ আর বজ্রপাত। 3টের সময় একটা কান ফাটানো বাজ পড়ল। জানলার কাছে গিয়ে দেখি আমার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থামার পর প্রচণ্ড কাকের কোলাহল। এই তল্লাটের সব কাক যেন ওই মরা গাছটায় জড়ো হয়েছে। আমি আমার চাকর প্রহ্লাদকে দেখতে পাঠালাম। বাবু, একটা কাক মরে পড়ে আছে গাছটার নিচে, তাই এত চেঁচামেচি করছে। বুঝলাম বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে, কিন্তু আশ্চর্য, করভাস আমার ঘর থেকে বেরোনোর কোনো আগ্রহই দেখালো না। সে এক মনি পেন্সিল মুখে দিয়ে লিখে চলেছে প্রাইম নাম্বারস 2, 3, 5, 7, 11, 13। 7ই নভেম্বর। করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে। পাখিকে নানা কাজ শেখানোর উদাহরণ পাওয়া যায়, কিন্তু করভাসের মতো এত শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আছে বলে আমার জানা নেই। আমার অর্নিথন যন্ত্রের প্রয়োজন এখন প্রায় ফুরিয়ে গেছে। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন সব বিষয়ে যে প্রশ্নের উত্তর সংখ্যা বা কয়েকটি শব্দে দেওয়া যায়, করভাস তা শিখে নিয়েছে। আর সঙ্গে সঙ্গে তার মধ্যে জেগে উঠেছে একটি নতুন ক্ষমতা, যাকে বলা যায় মানব সুলভ বুদ্ধি। করভাসের মধ্যে এখন এমন এক ক্ষমতা দেখা যাচ্ছে যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। উদাহরণ হিসাবে একটা ঘটনার উল্লেখ করা যায়। আজ সকালে সান্তিয়াগো যাওয়ার জন্য আমি সুটকেস গোছাচ্ছিলাম। সব গুছিয়ে ঢাকনা বন্ধ করে পাশ ফিরে দেখি করভাস সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। কাল আমার বন্ধু রিফিউজ গ্রেনফিল এর আর একটা চিঠি পেয়েছি। সে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সান্তিয়াগোতে। পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে আছে। এর আগে এইসব সম্মেলনে কেবল পাখি নিয়েই বক্তৃতা হয়েছে, কিন্তু জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ সহ বক্তৃতা এরকম কখনো হয়নি। গত 2 মাসের গবেষণায় পাখির মস্তিষ্ক সম্পর্কে যে দুর্লভ জ্ঞান আমি সঞ্চয় করেছি, সেই বিষয়ে একটি প্রবন্ধ লিখছি। এটাই হবে সম্মেলনে আমার পেপার, আর প্রতিবাদীদের মুখ বন্ধ করার জন্য সঙ্গে থাকবে করভাস। 10ই নভেম্বর। দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি। একটা ঘটনাই লেখার আছে। বাড়ি থেকে যখন রওনা হচ্ছিলাম, করভাস হঠাৎ তার খাঁচা থেকে বেরোনোর জন্য ভীষণ ছটফটানি শুরু করলো। বুঝতে না পেরে খাঁচার দরজা খুলতেই সে সোজা উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসলো। তারপরে ঠোঁট দিয়ে উপরকার দেরাজে টোকা মারতে লাগলো। দেরাজ খুলে দেখি আমার পাসপোর্ট ওখানেই রয়ে গেছে। করভাসের জন্য আমি এক নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি, যে আবহাওয়া তার জন্য সবচেয়ে আরামদায়ক। খাঁচার ভেতরে কৃত্রিমভাবে সেই আবহাওয়াই রাখা হয়েছে। খাবারের জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে ছোট বড়ি বানিয়ে নিয়েছি। প্লেনের যাত্রীদের মধ্যে বোধহয় কেউ আগে কখনো পোষা কাক দেখেনি, তাই করভাস সকলের কৌতূহলের কেন্দ্র হয়ে উঠেছে। তবে আমি তার বিশেষ ক্ষমতার কথা কাউকে বলিনি। মনে হয় সেটা বুঝেই করভাসও সাধারণ কাকের মতো আচরণ করছে। 14ই নভেম্বর। হোটেল এক্সেলসিয়র, সান্তিয়াগো। রাত 11টা। 2 দিন খুব ব্যস্ত ছিলাম, তাই ডায়েরি লেখার সময় পাইনি। আগে বক্তৃতার কথাটা বলি। এক কথায় বলতে গেলে আমার বক্তৃতা হয়েছে অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ। প্রবন্ধ পড়তে লেগেছিল আধ ঘন্টা। তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চলল প্রায় 1 ঘন্টা। আমি মঞ্চে উঠে করভাসকে খাঁচা থেকে বের করে টেবিলের উপরে ছেড়ে দিয়েছিলাম। প্রকাণ্ড মেহগনি টেবিল,
তার পেছনে সারি দিয়ে বসে আছেন সম্মেলনের কর্তৃপক্ষরা। আমি মাইক্রোফোনে প্রবদ্ধ করছি। করভাস এক পাও নড়েনি, তার মাথা কাত করা, আর মাঝে মাঝে মাথা নাড়ানো দেখে মনে হচ্ছিল সে যেন মন দিয়ে আমার কথা শুনছে। বক্তৃতা শেষ হতেই চারিদিকে করতালের শব্দ, আর তখনই শুনলাম একটা কাঠঠোকরার মতো শব্দ। টেবিলের দিকে তাকিয়ে দেখি করভাস তার ঠোঁট দিয়ে হাততালের সঙ্গে তাল মিলিয়ে টেবিলে ঠুকছে। ডেমনস্ট্রেশনের সময় সে যা যা শিখেছে সবই উপস্থিত বিজ্ঞানীদের সামনে দেখিয়ে দিয়েছে। সবাই এক বাক্যে স্বীকার করেছেন পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান এইভাবে প্রবেশ করতে পারে, এটা কেউ কল্পনাও করেনি। এখানকার কাগজ করিয়ার ডেল সান্টিয়াগো এর সন্ধ্যার সংস্করণে এর মধ্যেই করভাসের খবর বেরিয়ে গেছে। শুধু খবরই নয়, প্রথম পাতার প্রধান খবর, আর সঙ্গে আছে পেন্সিল মুখে করভাসের ছবি। মিটিং শেষ হওয়ার পর আমি, রুফুস গ্রেনফিল আর সম্মেলনের চেয়ারম্যান সেনর কোভাররুবিয়াস একসঙ্গে বেরোলাম শহর দেখতে। সান্টিয়াগো জনবহুল, মনোরম, আধুনিক এক শহর। পূব দিকে বিশাল অ্যান্ডিস মাউন্টেন্স চিলি আর আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। সম্মেলনের প্রোগ্রামে দেখেছ নিশ্চয়ই, অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি। আজ বিকেলের একটা ব্যাপারে আমি বিশেষ করে তোমাকে থাকতে বলবো। একজন চিলিয়ান জাদুকর ম্যাজিক দেখাবেন। ওর নাম অর্গাস। ওর বিশেষত্ব ম্যাজিকের সময় নানা রকম পাখির ব্যবহার করেন। কথাটা শুনে কৌতূহল হলো, তাই আমি আর গ্রেনফিল বিকেলে গেলাম প্লাজা থিয়েটারে আর্গাসের ম্যাজিক দেখতে। লোকটা সত্যি নানান রকম পাখি ব্যবহার করে। হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, 3 হাত লম্বা সারস, এমনকি এক ঝাঁক হামিং বার্ডও। সব পাখিকেই সে বেশ দক্ষতার সঙ্গে ট্রেনিং দিয়েছে। তবে বলাই বাহুল্য, এই কাজের কোনোটাই আমার করভাসের কৃতিত্বের ধারে কাছেও আসে না। সত্যি বলতে পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগলো জাদুকর ব্যক্তিটাকে। টিয়া পাখির মতো নাক, মাঝখানে সিঁথি করা, পিছনে আঁচড়ানো চকচকে চুল, চোখে মাইনাস পাওয়ারের মোটা চশমা, যার কাজ এত বড় যে চোখের মণি দুটো তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়। উচ্চতায় প্রায় 6 ফুটের বেশি, চকচকে কালো কোটের ভেতর থেকে বেরিয়ে থাকা দুটি ফ্যাকাশে হাত, আর সেই হাতের ভঙ্গিমাই যেন দর্শকদের সম্মোহিত করে রাখে। জাদু খুব উচ্চমানের না হলেও জাদুকরের চেহারা আর হাবভাবেই প্রায় পয়সা উঠে আসে। হল থেকে বেরোনোর সময় আমি গ্রেনফেলকে বললাম, আমাদের যেমন আর্গাসের ম্যাজিক দেখানো হলো, আর্গাসকে যদি কারভাসের খেলা দেখানো যেত তাহলে মন্দ হতো না। রাত 9টায় ডিনার, তারপর উপাদেয় চিলিয়ান কফি। গ্রেনফেলের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ গল্প করে ঘরে ফিরে এলাম। বাতি নিভিয়ে শুয়ে পড়েছি। ঠিক তখনই টেলিফোন বেজে ওঠে। হ্যালো। সিনিয়র শঙ্কু? হ্যাঁ, আমি রিসেপশন থেকে বলছি। অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। একজন ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চান। আমি বললাম, আমি খুব ক্লান্ত। ভদ্রলোক যদি কাল সকালে একটা অ্যাপয়েন্টমেন্ট করেন তাহলে ভালো হয়। সম্ভবত কোনো সাংবাদিক। এর মধ্যেই 4 জন রিপোর্টারকে ইন্টারভিউ দিতে হয়েছে, আর তারা এমন সব প্রশ্ন করেছে যাতে আমার মতো ঠান্ডা মেজাজের মানুষও অসহিষ্ণু হয়ে পড়ে। একজন তো সরাসরি জিজ্ঞাসা করলেন, ভারতে যেমন গরুকে পুজো করা হয় তেমন কি কাককেও পুজো করা হয়? রিসেপশনের লোকটি আবার ফোনে বলল, সিনিয়র শঙ্কু, ভদ্রলোক বলছেন তিনি 5 মিনিটের বেশি সময় নেবেন না। সকালে তার অন্য একটা এনগেজমেন্ট রয়েছে। যিনি এসেছিলেন তিনি কি সংবাদপত্রের লোক? নো স্যার, হি ইজ দ্য গ্রেট ম্যাজিশিয়ান আর্গাস। নামটা শুনে বাধ্য হয়েই ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো। আমি বিছানায় পাশে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। 3 মিনিট পরে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে যাকে সামনে দেখলাম, স্টেজে যাকে 6 ফুট লম্বা বলে মনে হয়েছিল, এখন বুঝলাম তিনি 6.5 ফুটেরও বেশি লম্বা।
এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি। ভদ্রলোক সামনে ঝুঁকে বিলিতি কায়দায় নমস্কার করলেন, তবুও তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা রয়ে গেলেন। স্টেজের পোশাক বদলে এখন তিনি সাধারণ কালো স্যুট পরে এসেছেন। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে রাখা রয়েছে করি ডেল সান্টিয়াগো এর শান্ত সংস্করণ। আপনার ম্যাজিক বেশ ভালো লাগলো। যতদূর মনে পড়ছে, গ্রিক উপকথার আর্গাস নামের একজন কীর্তিমান পুরুষের কথা আছে, যার শরীর জুড়ে ছিল সহস্র চোখ। একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই। সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখিরও একটা সম্পর্ক রয়েছে, মনে পড়ছে নিশ্চয়ই? হ্যাঁ, গ্রিক দেবী হেরা আর্গাসের চোখগুলো তুলে ময়ূরের লেজে বসিয়ে দিয়েছিল। সেই থেকেই পিককের লেজে চাকচাক দাগ। তবে আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ নিয়ে। আপনার চশমার পাওয়ার কত? -20। তবে তাতে কিছু আসে যায় না, আমার পাখিগুলোর তো চশমার দরকার হয় না। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আর্গাস। কিন্তু হাসি থামার আগেই হঠাৎ তিনি মুখ হাঁ করে স্থির হয়ে গেলেন। তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচার দিকে। করভাস একটু আগে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু জাদুকরের অট্টহাসিতে সম্ভবত তার ঘুম ভেঙে গেছে। এখন সে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আগন্তুকটির দিকে। আর্গাস চেয়ার ছেড়ে উঠে খাঁচার দিকে এগিয়ে গেলেন। প্রায় 1 মিনিট ধরে করভাসের দিকে তাকিয়ে রইলেন। আজ সন্ধ্যার কাগজের খবর পড়ার পর থেকেই আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছি। আমি পক্ষীবিজ্ঞানী নই, কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। আপনি নিশ্চয়ই ক্লান্ত, তবুও অনুরোধ করছি, আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বের করতে পারেন? ওর বুদ্ধির একটু নমুনা দেখতে চাই। শুধু আমি ক্লান্ত নই, আমার পাখিটিও ক্লান্ত। তবুও আমি খাঁচার দরজা খুলে দিচ্ছি। তারপর যা হবে সবটাই নির্ভর করবে ওর নিজের মেজাজের উপর। আমি খাঁচার দরজা খুলে দিলাম। করভাস বেরিয়ে এলো। ডানার 3 ঝাপটায় উড়ে এসে আমার খাটের পাশে টেবিলে বসলো, আর তারপর ঠোঁটের এক অভ্যর্থ করে সেই ল্যাম্পটা নিভিয়ে দিল। ঘর এখন অন্ধকার। জানলা দিয়ে রাস্তার উল্টো দিকে হোটেল মেট্রোপোলের সবুজ নিয়নের আলো ফিকে হয়ে ঢুকছে ঘরের ভেতর। আমি চুপ। করভাস ডানা ঝটপটিয়ে ফিরে গিয়ে নিজের খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে টেনে দরজাটা বন্ধ করে দিল। জানালার সবুজ নিয়নের আলোয় আর্গাসের মুখটা বারবার জ্বলছে নিভছে। তার সোনার চশমার পুরো কাচের ভেতরে সাপের মতো চোখ, সবুজ আলোয় আরও বেশি সাপের মতো দেখাচ্ছে। আমি বুঝতে পারছি সে অবাক, হতভম্ব। করভাস ঘরের বাতি নিভিয়ে তার মনের ভাবটা স্পষ্ট করে দিয়েছে। সে এখন বিশ্রাম চাইছে। সে আলো চায় না, সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়। আর আর্গাস, তার সরু গোফের নিচে ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো এক ফিসফিসে শব্দ, ম্যানিফিকো, অর্থাৎ অসাধারণ। সে হাত দুটো যেন তালের ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করল। আমি লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক রকমের লম্বা ও চকচকে। সে নখে মেখেছে রূপোলি নীলপালিশ, মঞ্চের আলোয় আঙুলের খেলা দেখানোর জন্য। এখন সেই রূপালি নখে বাইরের সবুজ নিয়নের আলো পড়ে বারবার ঝলসে উঠছে। I want that crow. এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল, কিন্তু এবার ইংরেজিতে বলল, I want that crow. তার গলায় স্পষ্ট একটা নগ্ন লোভের ইঙ্গিত, তবে তার স্বরে ছিল অনুনয়। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এখন কিছু বলার দরকার নেই, দেখি আর কি বলতে চায় লোকটা। আর্গাস এতক্ষণ জানলার দিকে তাকিয়েছিল, এবার সে আমার দিকে ফিরল। অন্ধকার আর সবুজ আলোর খেলা, মনে হচ্ছিল যেন আরেকটা জাদু চলছে। লোকটা এই আছে এই নেই। আর্গাসের লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠল। সে নিজের দিকে ইঙ্গিত করল। আমাকে দেখো প্রফেসর, আমি আর্গাস, আমি বিশ্বের সেরা জাদুকর।
আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জনপ্রিয় মানুষ আমায় চেনে, ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই। আগামী মাসে আমি বেরোচ্ছি বিশ্ব ভ্রমণে। রোম, ম্যাড্রিড, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোম, টোকিও, হংকং। আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে, কিন্তু আমার ম্যাজিক আরো 1000 গুণ চমকপ্রদ হবে। জানো কিসে? ইফ আই গেট দ্যাট ক্রো, দ্যাট ইন্ডিয়ান ক্রো, ওই পাখিটা আমার চাই প্রফেসর, আমার চাই, আমার চাই, আমার চাই। অর্গাস তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে হাতটা আমার চোখের সামনে নাড়াচ্ছে, তার আঙুলগুলো সাপের ফোনার মতো দুলছে, রূপলি নখগুলো সবুজ নিয়নের আলোয় ঝলমল করছে। আমি মনে মনে হাসলাম। আমার জায়গায় অন্য যে কোনো লোক হলে আর্গাসের কার্যসিদ্ধি হয়ে যেত। সেই লোক সম্মোহিত হয়ে পড়ত, আর সেই সুযোগে খাঁচার পাখিও চলে যেত জাদুকরের হাতে। কিন্তু আমাকে হিপনোটাইজ করা এত সহজ নয়। আমার কথাতেই বোধহয় জাদুকর সেটা বুঝতে পারল। মিস্টার আর্গাস, আপনি বৃথা বাক্য ব্যয় করছেন, আর আমাকে সম্মোহিত করার চেষ্টা সেটাও বৃথা। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কারবার শুধু আমার ছাত্র নয়, সে আমার সন্তানের মতো, সে আমার বন্ধু, আমার গবেষণা আর অক্লান্ত পরিশ্রমের ফল। প্রফেসর! তার কণ্ঠস্বর আগের চেয়ে অনেক তীব্র, কিন্তু মুহূর্তেই সে আবার গলা নামিয়ে বলল, প্রফেসর, তুমি কি জানো আমি একজন ক্রোড়পতি? শহরের পূর্ব প্রান্তে আমার 50 কামরার প্রাসাদ রয়েছে। আমার বাড়িতে 26 জন চাকর। আমার 4টে ক্যাডিলাক গাড়ি আছে। খরচের তো আক্কা আমি করি না প্রফেসর। ওই পাখির জন্য আমি আজই এক্ষুনি 10,000 স্কুডো দিতে রাজি আছি। 10,000 স্কুডো মানে প্রায় 15,000 টাকা। কিন্তু আর্গাস জানে না, সে যেমন টাকার তোয়াক্কা করে না, আমি তেমনই টাকার জিনিসটারই তোয়াক্কা করি না। আমি তাকে সেটাই বললাম। আর্গাস এবার শেষ চেষ্টা করলো। তুমি তো ভারতীয়, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? ভেবে দেখো, আর্গাস, কর্ভাস, ওই কাকের নাম আমার সঙ্গেই মিলে যায়। তুমি কি সেটা বুঝতে পারছো না প্রফেসর? এবার আমি আর ধৈর্য রাখতে পারলাম না। মিস্টার আর্গাস, তোমার গাড়ি বাড়ি খ্যাতি আর অর্থ সব তোমার কাছেই থাক, কিন্তু কর্ভাস সে আমার কাছেই থাকবে। ওর শিক্ষা এখনো শেষ হয়নি। ওকে নিয়ে আমার এখনো অনেক কাজ বাকি। আমি এখন ক্লান্ত। তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, আমি 20 মিনিট দিয়েছি। এর বেশি আর পারবো না। আমি এখন ঘুমাবো, আমার পাখিও ঘুমাবে। সুতরাং গুড নাইট। আমার কথাগুলো শুনে আর্গাসের মুখে হতাশার ছাপ ফুটে উঠল। এক মুহূর্তের জন্য আমার মনে সামান্য অনুকম্পাও জাগলো, কিন্তু আমি সেটাকে একেবারেই গুরুত্ব দিলাম না। আর্গাস আবার বিলিতি কায়দায় মাথা নুয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ করে আমি খাঁচার কাছে গেলাম। দেখি কর্ভাস এখনও জেগে আছে। আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে একটা শব্দ উচ্চারণ করল। তার স্বরেই স্পষ্ট ওর মধ্যে একটা জিজ্ঞাসা আছে। এক পাগল জাদুকর, টাকার গরমটা বড্ড বেশি। তোমাকে চাইতে এসেছিল, আমি না করে দিয়েছি। সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। 16ই নভেম্বর। ভেবেছিলাম গতকালের ঘটনা গতকালেই লিখে রাখব, কিন্তু যে বিভীষিকার সম্মুখীন হয়েছিলাম তার ঘোর কাটতে সারা রাত লেগে গেল। কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে কোনো বিপদের পূর্বাভাস ছিল না। সকালে ছিল সম্মেলনের বৈঠক। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা জাপানি পক্ষী বিজ্ঞানী টোমাস্কা মরিমোটোর ঘোর ক্লান্তিকর ভাষণ। আমি কর্ভাসকে সঙ্গে করে নিয়েই গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা বক্তৃতার পর মারিমোতো হঠাৎ খেই হারিয়ে ফেললেন। তিনি আমতা আমতা করছেন,
ঠিক তখনই করভাস হঠাৎ আমার চেয়ারের হাতলে সশব্দে ঠোঁট তালি দিতে শুরু করলো। হলের লোকজন তখন হো হো করে হেসে উঠল, আর আমি বললাম ভীষণ অপ্রস্তুত অবস্থায়। দুপুরে আমাদের হোটেলেই কয়েকজন ডেলিগেটের সঙ্গে লাঞ্চ ছিল। লাঞ্চে যাওয়ার আগে আমি আমার 71 নম্বর ঘরে ফিরে এলাম। তুমি থাকো, আমি খেয়ে আসছি। করভাসকে খাঁচায় রেখে খাবার দিয়ে গেলাম। বাধ্য পাখি, কোনো আপত্তি করল না। লাঞ্চ শেষ করে যখন ঘরে ফিরলাম তখন সময় 2:30। দরজায় চাবি লাগাতেই বুঝলাম চাবির প্রয়োজন হবে না, কারণ দরজাটা খোলা। মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর আশঙ্কা আমার রক্ত হিম করে দিল। ঝড়ের মতো ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম ঠিক তাই, খাঁচা সমেত করভাস উধাও। আমি আবার ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে এলাম। উত্তর দিকে 2 ঘর পরে বাঁদিকে ছিল রুম বয়দের ঘর। রুদ্ধশ্বাসে সেখানে গিয়ে দেখি 2 জন রুম বয় পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখের চাহনি দেখেই বুঝলাম তাদের 2 জনকেই হিপনোটাইজ করা হয়েছে। আমি ছুটে গেলাম 107 নম্বর ঘরে। সেখানে ছিল রুফুস গ্রিনফিল্ড। তাকে সব কথা বলে আমরা 2 জন সোজা নেমে গেলাম রিসেপশনে। আমাদের কাছ থেকে তো কেউ আপনার ঘরের চাবি নেয়নি। ডুপ্লিকেট চাবি থাকে রুম বয়দের কাছে। রুম বয়দের দেওয়ারও দরকার হয়নি। আরগাস তাদের জাদু বলে অকেজো করে দিয়ে নিজেই চাবি নিয়ে তার কাজ হাসিল করেছে। শেষমেশ হোটেলের দ্বাররক্ষকের কাছ থেকে আসল খবর পাওয়া গেল। আধ ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে আরগাস এসেছিল। 10 মিনিট পরে হাতে একটা সেলোফোনের ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে যান। রূপলি রঙের ক্যাডিলাক, কিন্তু সে এখন কোথায়? তার বাড়িতে নাকি অন্য কোথাও? শেষ পর্যন্ত আমরা গেলাম সম্মেলনের চেয়ারম্যানের কাছে, সেনার করভার রুবিয়াস। আরগাসের বাড়ির ঠিকানা আমি এখনই তোমাকে দিতে পারি, কিন্তু তাতে লাভ হবে না। সে নিশ্চয়ই গা ঢাকা দিয়েছে। তবে যদি সে শহরের বাইরে যায়, একটাই রাস্তা আছে। আমি তোমাদের একটা ভালো গাড়ি, একজন ভালো ড্রাইভার আর সঙ্গে পুলিশ দিতে পারি। সময় কিন্তু খুব কম, আধ ঘন্টার মধ্যেই রওনা হোক। 3:15 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। রওনা হওয়ার আগে ফোন করে জানা গেল আরগাস তার বাড়িতে ফেরেনি। তার আসল নাম তেমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো। আমাদের সঙ্গে ছিল 2 জন সশস্ত্র পুলিশ। আমরা পুলিশের গাড়িতেই চলেছি। তাদের একজন ছোকরা বয়স, নাম কারেরাস। সিন্তিয়াগো আর আশেপাশে আরগাসের নাকি একাধিক আস্তানা আছে। এককালে সে জিপসিদের সঙ্গে ছিল। 19 বছর বয়সে ম্যাজিক দেখানো শুরু করে। পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে 4 বছর আগে, আর তারপর থেকেই ও জনপ্রিয়তা বাড়ছে। ও কি সত্যি করোড়পতি? তাই তো মনে হয়। তবে লোকটা ভীষণ কুঞ্জুস আর কাউকে বিশ্বাসও করে না। তাই এখন তার বিশেষ কোনো বন্ধুও নেই। শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়তেই একটা নতুন সমস্যার সৃষ্টি হলো। হাইওয়েটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা গেছে উত্তরে লস অ্যান্ডেসের দিকে, আর একটা গেছে পশ্চিমে ভালপারাইসো বন্দরের দিকে। 2 রাস্তার মুখেই একটা পেট্রোলের দোকান। দোকানের লোকটাকে জিজ্ঞাসা করতেই সে বলল, ক্যাডিলাক? সিনিয়র আরগাসের ক্যাডিলাক? সে তো গেছে ভালপারাইসোর রাস্তায়। আমাদের কালো মার্সিডিজ বেঞ্জ তীর বেগে ছুটে চলল ভালপারাইসোর উদ্দেশ্যে। করভাসের প্রাণহানি হবে না এটা আমি জানি, কারণ তার প্রতি আরগাসের লোকটা খাঁটি। কিন্তু কাল রাতে করভাসের আচরণ দেখেই বুঝেছিলাম সে জাদুকর লোকটিকে একেবারেই পছন্দ করছে না। তাই আরগাসের খপ্পরে পড়ে তার মনের অবস্থা কি সেটা ভাবতেই খারাপ লাগছিল। পথে আরও 2 পেট্রোল স্টেশন পড়ল। 2টোর মালিকই জানালো সিলভার ক্যাডিলাক এই রাস্তা দিয়েই গেছে। আমি আশাবাদী মানুষ। নানান বিপদ থেকে আজ পর্যন্ত অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছি। আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি। কিন্তু পাশে বসা রুফুস গ্রিনফিল্ড ঘন ঘন মাথা নাড়িয়ে বলছিল, ভুলে যেও না শঙ্কু,
তুমি একজন ভীষণ ধূর্ত লোকের সঙ্গে লড়াইয়ে নেমেছ। করভাস একবার তার হাতে পড়েছে, ওকে সহজে ফিরে পাবে না। পাশ থেকে পুলিশ অফিসার কারেরাস বলল, সিনিয়র আর্গাসের কাছে অস্ত্র থাকতে পারে, এক সময় তার ম্যাজিককে আমি তাকে আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি। হাইওয়ে ধীরে ধীরে ঢালু হয়ে নামছে। সান্টিয়াগো এর 1600 ফুট উচ্চতা থেকে আমরা এখন নেমে এসেছি প্রায় 1000 ফুটে। পিছনে দূরে পর্বতশ্রেণী ধীরে ধীরে ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে। 40 মাইল পথ এসেছি, আর 40 মাইল গেলেই ভালপারাইসো। ঠিক তখন সামনে রাস্তা একটু চড়াই উঠে গেছে, পিছনে কি আছে দেখা যাচ্ছে না। গাড়ি উঠল চড়াই পেরিয়ে, আর সামনে দেখা গেল দূরে একটা গাড়ি, রোদে ঝলমল করছে। রাস্তার একপাশে বেঁকে দাঁড়িয়ে আছে, পিছনে একটা গাছের গুড়ি। আর একটু কাছে আসতেই আমরা বুঝতে পারলাম সেটা একটা সিলভার ক্যাডিলাক। আমাদের মার্সিডিজ তার পাশে গিয়ে থামলো। গাড়িটা কেন থেমে আছে এবার বুঝলাম। রাস্তার পাশে ছিটকে গিয়ে গাড়িটা একটা গাছের গুড়িতে ধাক্কা মেরেছে। গাড়ির সামনের অংশ থেতলে গেছে। এটা সিনিয়র আর্গাসের গাড়ি। এছাড়া সান্তিয়াগোতে আর একটা সিলভার ক্যাডিল্যাক আছে, সিনিয়র গ্ল্যাডিমেসের, কিন্তু এই নাম্বারটা আমি চিনতে পারছি। গাড়ি তো আছে, কিন্তু আর্গাস কোথায়? আর আমার করভাসই বা কোথায়? ড্রাইভারের পাশের সিটে ওইটা কি? জানলা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম সেটা করভাসের খাঁচা। খাঁচার দরজার চাবি আমারই তৈরি, আর সেটা এখনও আমার পকেটেই আছে। আজ দুপুরে দরজায় চাবি দিইনি, শুধু ছিটকিনিটাই লাগানো ছিল। অতএব করভাস নিজেই খাঁচা থেকে বেরিয়েছে, এই নিয়ে সন্দেহ নেই। কিন্তু তারপরে কি ঘটেছিল? হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে, মানুষের গলা। পুলিশ অফিসার কারেরাস আর তার সঙ্গী বন্দুক তুলে তৈরি হয়ে গেল। আমাদের ড্রাইভারকে দেখে বুঝলাম সে ভীষণ ভীতু। সে মাটিতে হাঁটু গেড়ে বসে ভার্জিন মেরি এর নাম জপ করতে শুরু করেছে। পাশ থেকে রুফুস গ্রেনফিল্ড ফিসফিস করে বলল, ম্যাজিশিয়ান যাত্রা আমাকে বড্ড অস্বস্তিতে ফেলে। তুমি বরং আমাদের গাড়ির ভেতরে গিয়ে বসো। চিৎকারটা ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে, রাস্তার বাঁ দিক থেকে। সেখানে কিছু ঝোপঝাড় আর দুই একটা বড় গাছ। সেই দিক থেকেই চিৎকারটা আসছে। কাল রাতের ফিসফিসে গলা শুনেছিলাম, তাই চিনতে আর দেরি হলো না, এই গলা আর্গাসের। সে অকথ্য অশ্রাব্য স্প্যানিশে গাল দিয়ে চলেছে। কার উদ্দেশ্যে? বারবার কানে এলো শয়তান, আর তার সঙ্গে করভাস। কোথায় গেল সেই শয়তান পাখি? করভাস, মূর্খ পাখি, শয়তান পাখি, নরক বাস আছে তোর কপালে। আর্গাসের কথা আচমকা থেমে গেল, কারণ সে আমাদের দেখতে পেয়েছে, আমরাও তাকে দেখতে পাচ্ছি। তার দুই হাতে দুটো রিভলভার। 100 হাত দূরে একটা ঝোপের সামনে দাঁড়িয়ে আছে সে। সিনিয়র আর্গাস, অস্ত্র নামাও, না হলে। একটা ভয়ঙ্কর শব্দে আমাদের মার্সিডিজ বেঞ্চ গাড়ির দরজায় রিভলভারের গুলি এসে লাগলো। তারপর আরও 3টে গুলি এদিকে ওদিকে আমাদের মাথার উপর দিয়ে ছুটে গেল সেগুলো। সিনিয়র আর্গাস, আমাদের কাছেও বন্দুক আছে, আমরা কিন্তু পুলিশ। আপনি যদি অস্ত্র না ফেলেন আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব। জখম? তোমরা পুলিশ? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এবার বুঝলাম আর্গাসের অবস্থা। তার চশমা হারিয়ে গেছে, ফলে সে প্রায় অন্ধের মতো। তাই সে যত্রতত্র গুলি চালাচ্ছিল। অবশেষে আর্গাস হাতের অস্ত্র দুটো ফেলে দিল। তারপরে হোঁচট খেতে খেতে আমাদের দিকে এগিয়ে এলো। কারেরাস আর অন্য পুলিশ তার দিকে এগিয়ে গেল। আমি জানি এই সংকটে আর্গাসের কোনো জাদু কাজ করবে না। তার অবস্থা এখন ভীষণ শোচনীয়। কারেরাস মাটি থেকে রিভলভার দুটো তুলে নিল, আর আর্গাস তখন বলতে লাগলো, সে পাখি উধাও হয়ে গেল। দ্যাট ইন্ডিয়ান ক্রো, শয়তান পাখি। কিন্তু কি অসামান্য বুদ্ধি তার। রুফুস গ্রেনফিল্ড কিছুক্ষণ ধরে ফিসফিস করে কি যেন বলার চেষ্টা করছিল,
এবার তার কথাটা বুঝতে পারলাম। শঙ্কু, দ্যাট বার্ড ইজ হেয়ার। কি বলছো? কোথায় গর্ভাস? আমি তো দেখতে পাচ্ছি না। গ্রেনফেল রাস্তার উল্টো দিকে একটা ন্যাড়া একশিয়া গাছের দিকে আঙ্গুল তুলল। আমি উপরে তাকালাম, আর তখনই দেখলাম সত্যি আমার বন্ধু, আমার শিষ্য, আমার প্রিয় গর্ভাস গাছটার সবচেয়ে উঁচু ডালে বসে ঘাড় নিচু করে নিশ্চিন্তভাবে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি হাতছানি দিয়ে তাকে ডাকলাম, আর সে একেবারে বিন্দুমাত্র দেরি না করে গোদ খাওয়া ঘড়ির মতো গাছের মাথা থেকে নেমে এলো, এসে বসলো আমাদের মার্সিডিজ বেঞ্চ গাড়ির ছাদের উপর। তারপরে খুব ধীরে, অত্যন্ত সতর্কভাবে, যেন জিনিসটার মূল্য সে ভালো করেই জানে, তার ঠোঁট থেকে আমাদের সামনে নামিয়ে রাখলো আরগাসের -20 পাওয়ারের সোনার চশমা।